ওকে, সো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ওই কনগ্লুয়েন্সেরই, এখনো কনগ্লুয়েন্স আমাদের শেষ হয় নাই। কনগ্লুয়েন্সেরই কিছু স্পেশাল কনগ্লুয়েন্স আছে থিওরেম আকারে, এবং এই কনগ্লুয়েন্স গুলো খুব পাওয়ারফুল। এগুলো ইউজ করেও অনেক বড় বড় অঙ্ক সলভ করা যায়, সমস্যা সলভ করা যায়। এই এই প্রবলেম গুলো দেখবো। তো এখানে যে আমি রেফারেন্স গুলো আগের মধ্যে দিয়ে দিচ্ছি, মোটামুটি এগুলোতেই পেয়ে যাবা। আর এর বাইরেও এগুলো আসলে এত বেশি ফেমাস থিওরেম যে গুগলে সার্চ দিলেই অসংখ্য রেফারেন্স চলে আসবে। তো তাই দেখি, চলো। প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে উইলসনস থিওরেম। ঠিক আছে, উইলসনস থিওরেম এটা হচ্ছে উইলসন নামে একজন, ওনার মানে উনি প্রথম এটা কনজেকচার করেন বলতে মানে প্রথম বিভিন্ন সংখ্যা দিয়ে চেক করে উনি প্রথম এটা দাবি করেন, বাট উনি এটা প্রমাণ করতে পারেন নাই। বাট যতগুলো সংখ্যা দিয়ে উনি চেক করছিলেন সবগুলোর জন্যই দেখা গেছে এই জিনিসটা হয়। যে কি জিনিসটা হয় সেটা হচ্ছে যে উনি দেখছিলেন যে যে কোনো প্রাইম নাম্বারের জন্য পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যেটা যে ভ্যালুটা সেটা -1 এর সাথে কনগ্রুয়েন্ট হয়, যেখানে মডুলাসটা হচ্ছে ওই প্রাইম নাম্বার নিজেই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি টু টু হচ্ছে ফার্স্ট প্রাইম, টু এর জন্য যদি চেক করি যে 2 - 1, এটা ফ্যাক্টোরিয়াল সমান সমান কত আসে, 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1। আর এই 1 কে আমরা লিখতে পারি কনগ্রুয়েন্ট টু -1 mod 2, তাই না? 1 ইজ কনগ্রুয়েন্ট টু -1 mod 2, এই কথাটা তো ঠিক আছে। একইভাবে তুমি যদি 3 দিয়ে চেক করো, 3 এর জন্য দেখবা যে 3 - 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে কত, 2। আর হুইচ ইজ কনগ্রুয়েন্ট টু -1 মোড, হবে ওই প্রাইম নিজে, অর্থাৎ 3। ঠিক আছে, তাহলে এই কথাও তো সত্য যে 2 কনগ্রুয়েন্ট টু -1 মোড 3। তার মানে এরকম উনি অনেকগুলো নাম্বার দিয়েই দেখছে যে সবগুলোর জন্যই আসলে এই জিনিসটা সত্য হয়, বাট উনি কোনো প্রুফ দিতে পারে নাই। পরবর্তীতে ওই যে জোসেফ ল্যাগ্রেঞ্জ, উনি সর্বপ্রথম এটা মানে 1770 সালে উইলসন এটা দাবি করে, এবং 1771 সালে 1 বছর পরে ল্যাগ্রেঞ্জ এটা প্রমাণ করে। তো যদিও ল্যাগ্রেঞ্জ প্রমাণটা দিছিল, তো এই জন্য আসলে উইলসন ল্যাগ্রেঞ্জ থিওরেম বললে ভালো হতো। উইলসন সর্বপ্রথম এটা দাবি করছে, দেখে উইলসনের নামে এটা প্রচলিত, উইলসন থিওরেম। আচ্ছা, তো দেখি এখন এটা আমরা প্রমাণ কিভাবে করব। তো প্রমাণটা করার আগে আহ, তোমাদেরকে আমি আহ, একটা এক্সাম্পল দিই, তাহলে প্রমাণটা বুঝতে সুবিধা হবে। সরি। আচ্ছা, দেখো, ধরো আমাদের পি হচ্ছে 7। ঠিক আছে, পি হচ্ছে 7। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি প্রমাণ করতে চাচ্ছি, যে p - 1 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট টু -1 হবে মোড পি। এটাই তো প্রমাণ করতে চাচ্ছি। যেহেতু পি প্রাইম, থিওরেমের স্টেটমেন্টটা ছিল পি যদি প্রাইম হয় তাহলে এই কথা সত্য হবে। তো তার মানে আমরা পি ইকুয়াল টু 7 যদি ধরি, তাহলে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে 7 - 1 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু -1 মোড 7। এটা প্রমাণ করতে চাচ্ছি, তাই তো? তো এটা প্রমাণ তুমি নর্মালি করতে পারো যে 7 - 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে কত, 720। এবং 720 কে তুমি যদি হচ্ছে 7 দিয়ে ভাগ করো, দেখবা যে হচ্ছে 721 যদি হইতো তাহলে ডিভিজিবল হইতো। তার মানে হচ্ছে 720 ডিভিজিবল না, বাট মানে 6 অবশিষ্ট থাকে, দ্যাট মিনস -1 অবশিষ্ট থাকে, এটাও বলা যায়। ঠিক আছে, মোট 7। এটা হচ্ছে ম্যানুয়ালি করলাম একটু আগে যেভাবে করছি, বাট এই জিনিসটাকে আমি এখন একটু অন্যভাবে করব। 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা তো এভাবে লিখতে পারি যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন যেটা। ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। এখন এখানে খেয়াল করে দেখো যে কিছু পেয়ার আছে যারা হচ্ছে একে অপরের ইনভার্স। আমাদের কাজ হচ্ছে কি, যে এই নাম্বারটা মডুলো 7 ক্যালকুলেট করা, যে এটা কার কনগ্রুয়েন্ট। এই যে নাম্বারটা আসছে 1 2 আপ টু 6 পর্যন্ত যে গুণফল, এই গুণফলটা কার কনগ্রুয়েন্ট, তাই না? এটা এটা আমাকে বের করতে হবে। যদি এটা -1 এর কনগ্রুয়েন্ট হয় তাহলে আমাদের প্রমাণটা
মানে ভেরিফিকেশনটা হয়ে গেল। এখন এটা আমি একবারে গুণ করে 720 বের করে তারপরে 7 দিয়ে ভাগ করে করতে পারি, বাট আরেকটা সহজ উপায় করতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখো 2 আর 4 এই দুইজন কি 7 এর সাপেক্ষে, মডুলাস 7 এর সাপেক্ষে একজন আরেকজনের মডুলার ইনভার্স কিনা? 2 আর 4, এনিওয়ান? জি স্যার, এরা পরস্পরের হ্যাঁ, ইনভার্স হয়। 2 আর 4 গুণ করলে কত হয়? 2 আর 4 গুণ করলে হয় 8, এবং 8 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোট 7। ঠিক আছে, তার মানে এই 2 আর 4 হচ্ছে একজন আরেকজনের মডুলার ইনভার্স মডুলো 7। একইভাবে 3 আর 5, 3 5 15, সেটাকে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 অবশিষ্ট থাকে, তার মানে 3 আর 5 হচ্ছে আমার মডুলার ইনভার্স মডুলো 7। তাহলে আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে 1 ইন্টু 2 ইন্টু 4 এটাকে একসাথে রাখলাম, 3 ইন্টু 5 এটাকে একসাথে রাখলাম, আর 6 আলাদা থাকলো। এটা এই 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 জিনিসটা তো সমান সমান এটা লেখাই যায়, তাই না? জাস্ট আমি অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি গুণের। তারপরে এইটা কনগ্রুয়েন্ট টু, এখন আমি এইটা কনগ্রুয়েন্ট টু কত সেটাই তো বের করতে হবে। এখন 1 কে 1ই রেখে দিলাম, আর 2 আর 4 যখন আমি মডুলো 7 এর সাপেক্ষে কনগ্রুয়েন্ট করতেছি, যেহেতু এরা হচ্ছে মডুলার ইনভার্স, তাহলে এটা কনগ্রুয়েন্ট টু, এই যে 2 আর 4 কনগ্রুয়েন্ট টু কত? 1, মোট 7। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে এই পেয়ারের পরিবর্তে চলে আসলো 1। একইভাবে এই পেয়ারের পরিবর্তে, যেহেতু 3 আর 5 হচ্ছে মডুলার ইনভার্স মডুলো 7, এটার পরিবর্তে আসবে 1। আর এই যে 6 যেটা, সেটা 6 থেকে গেল, কনগ্রুয়েন্ট টু, সরি এখানে মডুলাস সাইন মোড লিখতে হবে, মোড 7। ঠিক আছে, তো এখন তুমি এটা হিসাব করো, তাহলে এখন 6 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে হচ্ছে কনগ্রুয়েন্ট টু 6, মোড 7। আর এই 6 কনগ্রুয়েন্ট টু আবার কত? -1, মোড 7। 6 ইজ কনগ্রুয়েন্ট টু -1, মোড 7 আমরা জানি। সো তার মানে ওই সেম জিনিসটাই আমরা আনলাম। ঠিক আছে, বাট এখন হচ্ছে ইনভার্স, মডুলার ইনভার্স এর আইডিয়াটা অ্যাপ্লাই করে, যে আমাদের যে ফ্যাক্টোরিয়ালটা ছিল 6 ফ্যাক্টোরিয়াল, সেখানে যে 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বারটা ছিল, সেগুলোর মধ্যে যেইগুলো হচ্ছে একটা আর একটা মডুলার ইনভার্স, সেগুলোকে আমরা পেয়ার করে নিচ্ছি, জোর করে জোড়া করে নিয়ে সেগুলোকে আমরা মডুলো, যেহেতু 7 এর সাপেক্ষে করতেছি, সবগুলোই 7 এর সাপেক্ষে হচ্ছে মডুলার ইনভার্স, ওগুলোর ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। আর বাকি হচ্ছে এই যে প্রথমটা 1, আর এই যে লাস্টে যে 6, এই দুইটা থেকে যাবে। তো তারপরে তো কাজ খুব ইজি, 6 ইজ কনগ্রুয়েন্ট টু -1, মোট 7। এই আইডিয়াটাই আমরা হচ্ছে এই থিওরেমের প্রমাণে অ্যাপ্লাই করব। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, আমাদের প্রমাণটাও ইন জেনারেলি এইভাবেই হবে। এখানে দেখো, এখানে প্রুফটা দেয়া আছে যে প্রথমে 2 এর জন্য চেক করা হলো, যে যখন p is equal to 2 তখন আমরা এটা পাই, সুতরাং থিওরেম ইজ ট্রু ফর p is equal to 2। এরপর হচ্ছে ধরে নিলাম যে p be a prime greater than 2, 2 এর চেয়ে বড় কোনো একটা প্রাইম ধরে নিলাম। এখন তাহলে আমাদের এই 1 থেকে p-1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, আমাদের তো লাগবে হচ্ছে p-1 ফ্যাক্টোরিয়াল। একটু আগে যেমন 7 নিছিলাম, তখন 1 থেকে 6 পর্যন্ত লাগছিল, তো এইখানেও তাই, p 2 এর চেয়ে বড় একটা প্রাইম। তো 1 থেকে p-1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ফর ইচ ইন্টিজার্স দেয়ার এক্সিস্ট মডুলার ইনভার্স a স্টার, যেটা রেঞ্জ হচ্ছে ওই 1 থেকে p-1 পর্যন্ত, such that a star is congruent to 1 mod p। ওরা যেটা বললো যে আমাদের 1 থেকে p, যেহেতু প্রাইম 2 এর চেয়ে বড় একটা প্রাইম, সো 1 থেকে p-1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ইন্টিজার গুলো আছে, এগুলোর প্রত্যেকটারই একটা করে মডুলার ইনভার্স আছে ওই রেঞ্জের মধ্যেই, 1 থেকে p-1 এর মধ্যেই। ঠিক আছে, এটা এটা কিভাবে হলো, কোত্থেকে আসলো? এবং এই কথা, এই গ্যারান্টিটা কোত্থেকে আসলো? কি ভুলে গেছো নাকি? মডুলার ইনভার্স থাকার শর্ত মনে আছে, যে একটা সংখ্যার কখন স্যার, মডুলার এটা ইনভার্স যদি থাকে? p-1 পর্যন্ত যে কোনো একটা নাম্বার নিই, তাহলে p এর সাপেক্ষে স্যার এটা জিসিডি 1 আসে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, জিসিডিটা যেহেতু পি একটা প্রাইম। হ্যাঁ, আমাদের মডুলার ইনভার্স, ঠিক আছে, থ্যাংক ইউ শাকিল। যে আহ, আমাদের মডুলার ইনভার্স থাকার শর্ত কি ছিল, যে একটা সংখ্যা এ, আর মডুলাস যদি এম হয়, তাহলে এম এর সাপেক্ষে এ এর মডুলার ইনভার্স থাকবে যদি এ আর এম এর জিসিডি 1 হয়। তো এখন যেহেতু আমাদের পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার,
তাহলে পি এর আগে যতগুলো নাম্বার আছে 1 থেকে p - 1 পর্যন্ত সবার সাথেই তো p এর জিসিডি 1, কে কোনোটা দিয়ে p কে ভাগ করা যায় না দেখেই তো p হচ্ছে প্রাইম, মানে 1 ছাড়া বাকি যেগুলো আছে। তো আর 1 এর সাথে p এর জিসিডিও তো একই, ঠিক আছে? তো এই জন্য 1 থেকে p - 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জিসিডি p এর সাথে 1, তার মানে প্রত্যেকটা সংখ্যারই ওই মডুলাস p এর সাপেক্ষে একটা করে মডুলার ইনভার্স থাকবে ওই রেঞ্জের মধ্যেই, ঠিক আছে? ওই 1 থেকে p - 1 রেঞ্জের মধ্যেই, মানে লিস্ট রেসিডিউর মধ্যেই। তো এটা আমাদের ওই যে থিওরেমও ছিল, ইউনিক একটা মডুলার ইনভার্স থাকবে, ঠিক আছে? জিসিডি যদি a, m সমান 1 হয় তাহলে 1 লেস অর ইকুয়ালস টু a স্টার লেস অর ইকুয়ালস টু m, এই রেঞ্জের মধ্যে, সরি m না, m - 1, এই রেঞ্জের মধ্যে একটা ইউনিক একটা মডুলার ইনভার্স থাকবে। ওখান থেকেই তাহলে এই কথাটা আসলো। আচ্ছা, গেল। এরপর হচ্ছে বাকি আরো জিনিসগুলো দেখো যে again the only positive integers less than p that are their own inverses modulo p are 1 and p - 1। এখানে যেটা বললো যে একটা অলরেডি আমরা পাইলাম যে 1 থেকে p - 1 পর্যন্ত যত সংখ্যাগুলো আছে প্রত্যেকটারই একটা করে মডুলার ইনভার্স আছে ওই রেঞ্জের মধ্যেই মডুলো p এর সাপেক্ষে। এরপর যেটা বলতেছে যে ওই সংখ্যাগুলোর মধ্যে আবার নিজেরাই নিজেদের ইনভার্স এইরকম সংখ্যা আছে হচ্ছে 1 আর p - 1, এই দুইজন, ঠিক আছে? এই যে একটু আগের যে এক্সাম্পলটা 7 এর সাথে যে এক্সাম্পলটা ছিল ওখানে চিন্তা করো যে 1 2 3 4 5 6, 7 ছিল প্রাইম, তো এখানে 2 এর ইনভার্স ছিল 4, 3 এর ইনভার্স ছিল 5, আর 1 এর ইনভার্স কত মডুলো 7 এর সাপেক্ষে? 1 এর ইনভার্স কিন্তু 1 নিজেই, কারণ 1 * 1 ইজ কনগ্রুয়েন্ট টু 1 নোট 7, ঠিক আছে? আর 6 এর ইনভার্সও 6 নিজেই, কারণ 6 * 6 is equal to 36, which is congruent to 1 নোট 7, ঠিক আছে কিনা? তো তাহলে আমরা দেখতেছি যে 1 আর p - 1 এই দুইজন হচ্ছে নিজেরাই নিজেদের ইনভার্স, এবং এটা অ্যাকচুয়ালি শুধু এখান থেকে দেখতে পাচ্ছি সেটা না, এটার একটা তোমাদের একটা থিওরেম প্রমাণ করতে দিছিলাম যে এ একটা সংখ্যা নিজের নিজের ইনভার্স হবে যদি ওই যে এরকম একটা ছিল যে a স্কয়ার সম্ভবত a স্কয়ার কনগ্রুয়েন্ট টু যদি হচ্ছে প্লাস মাইনাস 1 হয়, এরকম একটা ছিল না নাকি জানি, যে নিজেই নিজের ইনভার্স হবে a স্কয়ার জি, এটাই ছিল। কনগ্রুয়েন্ট, হ্যাঁ এটাই ছিল a স্কয়ার কনগ্রুয়েন্ট টু প্লাস মাইনাস 1 মোড p, ঠিক আছে? অর্থাৎ a স্কয়ার কে আমরা তো লিখতে পারি a ইনটু a, তার মানে a নিজেই নিজের ইনভার্স হবে যদি আইদার a ইনটু a কনগ্রুয়েন্ট টু 1 হয় অথবা a ইনটু a কনগ্রুয়েন্ট টু -1 হয় মোড p। তো যদি কনগ্রুয়েন্ট টু 1 হয় তার মানে হচ্ছে p এর চেয়ে এক ছোট, সরি কনগ্রুয়েন্ট টু 1 হয় তার মানে ও আসলে একই, a এর মান 1 এর সমান। আরেকটা হচ্ছে a এর মান যদি যে -1 হয় তার মানে p এর চেয়ে এক ছোট, ঠিক আছে? p - 1, ওই থিওরেমটা থেকেই এটা চলে আসে। আচ্ছা, তো এখন তাহলে আমরা যে জিনিসটা পাইলাম যে 1 থেকে p - 1 পর্যন্ত আমাদের সবগুলো সংখ্যারই একটা করে মডুলার ইনভার্স আছে, আর তার মধ্যে 1 আর p - 1 এদের মডুলার ইনভার্স এরা নিজেরাই, আর বাকিদের গুলো আলাদা আলাদা, ঠিক আছে? নিজেরা না। তো এখন যেহেতু আমাদের p হচ্ছে 2 এর চেয়ে বড় একটা প্রাইম নাম্বার, তার মানে p হচ্ছে অবশ্যই বিজোড় সংখ্যা, p is odd। তাহলে p যদি বিজোড় হয় তাহলে p - 1 যেটা সেটা একটা জোড় সংখ্যা, তাহলে 1 থেকে p - 1 পর্যন্ত জোড় সংখ্যক নাম্বার আছে, এখানে যেমন ছিল 6টা, ঠিক আছে? সো সেই জোড় সংখ্যক নাম্বারগুলোকে আমরা এই 1 আর p - 1 অর্থাৎ প্রথমটা আর লাস্টেরটা এই দুইটাকে যদি বাদ দেই তাহলে যে কয়টা থাকে সেটাও তো জোড় সংখ্যাই হবে। আবার চিন্তা করো যে p হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে p বাদে 1 থেকে p - 1 পর্যন্ত জোড় সংখ্যক নাম্বার আছে। আবার আমি 1 আর p - 1 এই দুই পাশের দুজনকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি দুইটা বাদ দিলাম জোড় সংখ্যা থেকে, তাহলে বাকি যে কটা থাকে সেগুলো তো জোড় সংখ্যা, এবং সেখানে আসলে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে p - 3 সংখ্যক, ঠিক আছে? p - 1টা থেকে আবার দুইটা বাদ দিছি তাহলে p - 3টা থাকবে, সেই p - 3 একটা জোড় সংখ্যা হবে অবশ্যই, যেহেতু p একটা বিজোড় সংখ্যা। তাহলে p - 3 কে 2 দিয়ে ভাগ করলে আমি অর্থাৎ জোড়া জোড়া করতে পারবো, অর্থাৎ আমার 2 থেকে p - 2 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমি পেয়ার করতে পারবো। এবং পেয়ার করব কিভাবে?
যেটা যার ইনভার্স সেটার সাথে সেটাকে পেয়ার করব, ঠিক আছে? এই কথাটাই এখানে বলা হয়েছে, উই ক্যান গ্রুপ দ্য ইন্টিজার্স ফ্রম 2 টু p-2 ইনটু দিস নাম্বার অফ পেয়ার্স, এই এত সংখ্যক পেয়ার করতে পারি আমরা, such that the product of each pair is congruent to 1 modulo p। প্রোডাক্ট যদি কনগ্রুয়েন্ট টু 1 মডুলো p হয়, তার মানে হচ্ছে তারা ওই প্রত্যেক পেয়ারের সংখ্যাগুলো হচ্ছে একজন আরেকজনের মডুলার ইনভার্স। একটু আগে যেমন 2 এর সাথে 4 করছিলাম, 3 এর সাথে 5 করছিলাম পেয়ার, এই কথাটাই এখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা হেন্স উই হ্যাভ, দেখো ওখানে কি লেখা হয়েছে যে 2 থেকে p-2 পর্যন্ত, এই যে এইভাবে আমরা যে যার সাথে যার মডুলার ইনভার্স তাকে পেয়ার করে আলটিমেটলি এইটাকে আমি লিখতে পারবো দিস হোল প্রোডাক্ট ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod p। এটা ওই কনগ্রুয়েন্সের কোন কোন থিওরেম থেকে আসলো বলো দেখি, মানে কনগ্রুয়েন্সের কোন আইডিয়া থেকে এটা আসলো? বোঝা যাচ্ছে না নাকি? পেয়ারিংটা বুঝতে পারছো তো নাকি? পেয়ার যে করা যাবে, জোড়া যে করা যাবে, সেটা বোঝা গেছে কিনা? কেউ কোনো কথা বলে না কেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে বলো যে এটা এটা কোন কোন থিওরেম থেকে আসলো, তাহলে আমি পুরো পুরো প্রোডাক্টটাকে কিভাবে কনগ্রুয়েন্ট টু 1 লিখতে পারি। আমাদের যেমন p যখন 7 ছিল, তখন আমরা জোড়া করছিলাম কাকে কাকে, 2 আর 4 এটাকে করছিলাম, যে কারণ এটা এটা একটা জোড়া, 2 into 4 সমান সমান হচ্ছে 8 which is congruent to 1 mod 7। তারপরে আরেকটা জোড়া ছিল 3 into 5 which is equals to 15, এবং যেটা হচ্ছে congruent to 1 mod 7। আর 1 আর 6 ওই দুটো বাদ দিছি আমি, আমাদের 1 1 2 3 4 5 6 পর্যন্ত ছিল, আমি বলছি যে প্রথমটা 1 আর লাস্টেরটা 6, এই দুইটা বাদ দিয়ে 2 থেকে p-2 পর্যন্ত, p-2 মানে 5 পর্যন্ত, এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে তুমি অবশ্যই দুইটা দুইটা করে যোগ করতে পারবা, জোড়া করতে পারবা। তাহলে 7 এর জন্য তো এই দুইটা জোড়াই পসিবল, ঠিক আছে, 1 আর 6 বাদ দিয়ে। এখন তাহলে ওই যে আমাদের মানে কোন ফর্মুলা, কনগ্রুয়েন্সের কোন ফর্মুলা দিয়ে আমরা তাহলে লিখতে পারি? কথা বলে না কেউ, কথা বলে না। স্যার স্যার থেকে যে নামটা আমাদের প্রোডাক্টের কতগুলো ফর্মুলা পড়াইছিলেন সেখানেই তো ছিল, A is congruent to B mod M, C is congruent to D mod M যদি হয় তাহলে হচ্ছে A into C is congruent to B into D mod M হতে হ্যাঁ পারে। এক্স্যাক্টলি ওইটাই জানতে চাচ্ছিলাম, যে দুইটা কনগ্রুয়েন্স যদি দেয়া থাকে একই মডুলাসের সাপেক্ষে, তাহলে ওই দুইটা কনগ্রুয়েন্সকে আমরা গুণ করতে পারি দুই সাইড। তাহলে এই গুণ করে ফেললে এই পাশে আসবে 2 into 4 into 3 into 5 is congruent to 1 into 1 mod 7। তার মানে হচ্ছে 2 3 4 5 is congruent to 1 mod 7। তাহলে 2 থেকে p-1 পর্যন্ত সবগুলো গুণফল congruent to 1 হবে মোট 7 এর সাপেক্ষে। এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যে তাহলে 2 থেকে আমার p-2 পর্যন্ত যে প্রোডাক্টটা সেটা congruent to 1 হবে মোট p। তাহলে এখন তাহলে দুই সাইডে জাস্ট কি করে দাও, দুই সাইডে আচ্ছা দুই সাইডে করতে পারি, বা আমি এখান থেকেও করতে পারি। p-1 ফ্যাক্টোরিয়াল সমান সমান আমরা জানি 1 into 2 into 3 আপ টু p-1 পর্যন্ত গুণফল। তাহলে এই 1 আর হচ্ছে p-1 এই দুইটা ছাড়া বাকি যে মাঝখানের যে অংশটা আছে সেটা যেহেতু congruent to 1 মোট p, তাহলে এই যে এখানে congruent to 1 মোট p লিখে দিলাম। এখানে মোট p লিখে পরে লিখলে ভালো, তো অসুবিধা নাই। এটা হচ্ছে congruent to 1 হয়ে যাবে মোট p, আর বাকি থাকবে 1 আর p-1, ঠিক আছে, which is congruent to p-1 মোট p। বুঝা যাচ্ছে তো? এই মাঝখানের পার্টটা 1 হয়ে গেল, আর 1 দিয়ে p-1 কে গুণ করলে তো p-1 ই থাকে, p-1 মোট p। এরপরে আবার এটা p is congruent to মোট p কত, 0। p তো p is congruent to 0 মোট p, এটা তো বোঝা যায়, ঠিক আছে। আর তাহলে থেকে যায় হচ্ছে -1 মোট p, congruent to -1 মোট p। কার কোনো কোশ্চেন আছে কিনা বলো? যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয় তাহলে বলো।
লাস্টের লাইনটা একবার বলেন, 0 - 1 যেটা। এই যে এখানে এটা জি স্যার। আচ্ছা, আমার p-1 পর্যন্ত বুঝছো যে কনগ্রুয়েন্ট টু p-1 আসে, এই p-1 ফ্যাক্টোরিয়ালটা এটা কনগ্রুয়েন্ট টু p-1 মোট p এটা আসে, তাই তো? এটা তো বুঝছো। এখন p p নাম্বারটা আমরা আহ, আহ, কেমনে বুঝাই, যে কোনো নাম্বার তো তার সাপেক্ষে তাকে নিজেকে নিজে দিয়ে ডিভিজেবল, তাই না? তাহলে যে জি কোনো কনগ্রুয়েন্ট টু 0 মোড ওই নাম্বারটি লেখা যায়। তাহলে আমাদের এখানে মোড হচ্ছে p, তাহলে p নিজে তো নিজের নিজেকে নিজে ডিভাইড করে, সুতরাং p ইজ কনগ্রুয়েন্ট টু 0। আর বাকি, ও হ্যাঁ, বাকি জি যে -1 ওটা তো থাকলো, ঠিক আছে। স্যার। আর অন্যভাবে চিন্তা করতে পারো যে আমি মানে পি, যেহেতু পি ইজ কনগ্রুয়েন্ট টু 0, ওই কনগ্রুয়েন্টটার সাথে এটাকে বিয়োগ করছি, ঠিক আছে, এটাও চিন্তা করতে পারো। এই কনগ্রুয়েন্টটা এখানে p-1, এটা হচ্ছে মোট পি, আর আরেকটা হচ্ছে পি পি কনগ্রুয়েন্ট টু 0, এটা যদি এখান থেকে বিয়োগ করো তাহলে তো আর এ পাশে যেটা আছে p-1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে p কনগ্রুয়েন্ট টু 0, তাহলে এই জিরোটা এটার সাথে যোগ হলো, যোগ না বিয়োগ হলো, সরি, p-1 ফ্যাক্টোরিয়াল -0 ইজ কনগ্রুয়েন্ট টু p-1 মাইনাস p, ঠিক আছে, যেহেতু 0 ইজ কনগ্রুয়েন্ট টু p। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওটা বিয়োগ করলেও দুই সাইড থেকে p, ওই ডান পাশ থেকে p চলে যাবে, আর বাম পাশে তো যা আছে তাই থাকবে। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা কল আসছে, তোমরা দেখো আর কোনো সমস্যা। আচ্ছা, ওকে, সরি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, নাই। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা।
এখন আসতেছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কনভার্স অফ উইলসনস থিওরেম। উইলসনস থিওরেমে বলা ছিল যদি একটা নাম্বার প্রাইম হয়, হাইপোথিসিসটা ছিল যে আগে নাম্বারটাকে প্রাইম হইতে হবে, দেন হচ্ছে ওই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করবে। আর কনভার্সটা হচ্ছে যে যদি কোনো একটা নাম্বার ওই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করে তাহলে সেটা প্রাইম হবে কি হবে না। ঠিক আছে, তো দেখা গেছে যে আসলে উল্টাটাও সত্য, যে যদি কোনো একটা নাম্বার n greater or equals to 2 সেটা যদি একটা পজিটিভ ইন্টিজার হয় এবং সেটা যদি এই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করে তাহলে সেই নাম্বারটা প্রাইম হওয়া ছাড়া অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কনভার্স অফ উইলসনস থিওরেম। তো এই জিনিসটা তাহলে এটাও প্রুফটা খুব ইজি, আমি জাস্ট একটু বলে যাচ্ছি তোমরা বুঝতে পারবা। যে আমরা ধরে নিলাম উল্টাটা, যে ধরে নিলাম যে n হচ্ছে কম্পোজিট এবং তারপরে আমরা দেখবো যে কন্ট্রাডিকশন চলে আসে। তো ধরে নিলাম n ইজ কম্পোজিট, তাহলে n যদি কম্পোজিট হয় তাহলে অবশ্যই n এর দুইটা ফ্যাক্টর থাকবে, এক এবং n ছাড়া অন্য যে কোনো দুইটা ফ্যাক্টর থাকবে যদি যৌগিক সংখ্যা হয়। তাহলে সেটাই আমরা ধরে নিলাম যে n ইজ ইকুয়াল টু a ইনটু b, যেখানে a আর b দুজনই হচ্ছে এক এবং n ছাড়া এর মাঝখানের যে কোনো ইন্টিজার। ঠিক আছে, তো এরপর যেহেতু a হচ্ছে এক থেকে n এর মধ্যে একটা সংখ্যা, a যে ফ্যাক্টরটা, তাহলে সেই a তো অবশ্যই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে নিঃশেষে ভাগ করবে। এটা তো বোঝা যায়, কারণ n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার এক থেকে দুই, এক দুই তিন আপ টু n মাইনাস ওয়ান পর্যন্ত গুণ আকারে আছে। তো তার মধ্যে a যেহেতু আমার এক আর n এর মধ্যেই কোনো একটা নাম্বার, তাহলে সেটাও তো এই প্রোডাক্টের মধ্যে আছে, এবং সুতরাং এই প্রোডাক্টকে আমি যখন a দিয়ে ভাগ করব তখন a যেখানে আছে সেই a ক্যান্সেল হয়ে যাবে, তার মানে নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে a দিয়ে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে নিঃশেষে ভাগ করা যায়, এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম। দেন হচ্ছে আমাদের হাইপোথিসিস দেওয়া আছে, বাই হাইপোথিসিস যে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু মাইনাস ওয়ান মোড n এই কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে n ডিভাইডস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান। এটা বোঝাই যায় যে মাইনাস ওয়ানটাকে পাশে নিয়ে গেলে জিরো হয়ে যাচ্ছে, কনগ্রুয়েন্ট টু জিরো, দ্যাট মিনস n ওই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করে। তাহলে n যেহেতু এই সংখ্যাটাকে ভাগ করে, পরের লাইনে আমি লিখছি সুতরাং a যেটা আছে এও এই সংখ্যাটাকে ভাগ করে। এটা কোত্থেকে আসলো? স্যার n ইকুয়াল টু a b তো স্যার। হ্যাঁ, এখান থেকে n is equal to ab, যেহেতু a হচ্ছে n এর ফ্যাক্টর, a দিয়ে n কে ভাগ করা যায় নিঃশেষে, আবার n দিয়ে এটাকে ভাগ করা যায়, তাহলে সুতরাং a দিয়ে ওটাকেও ভাগ করা যাবে, ট্রানজিটিভিটি প্রপার্টি, ডিভিজিবিলিটি। ঠিক আছে, ইফ a divides b and b divides c then a divides c। ঠিক আছে, ওইটা। তো তাহলে এক আর দুই থেকে আমরা কি লিখতে পারি দেখো, ওই এক এবং দুই থেকে লিখতে পারি যে a divides এই এই সংখ্যাটা, দুই নাম্বারের যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা মাইনাস এক নাম্বারের যে সংখ্যাটা ছিল n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? যে আমি এক নম্বরে বলছি a এই সংখ্যাটাকে ডিভাইড করে, দুই নম্বরে বলছি যে a আবার এই সংখ্যাটাকে ডিভাইড করে, তাহলে দুইটা থেকে একত্রে বললাম যে a হচ্ছে তাদের বিয়োগফলকে ডিভাইড করে। এটা কিভাবে আসলো, কোন থিওরেম অনুযায়ী? লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, লিনিয়ার কম্বিনেশন, থ্যাংক ইউ। যে একটা সংখ্যা যদি একাধিক সংখ্যাকে ভাগ করে তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনকেও অবশ্যই নিশ্চয়ই ভাগ করবে। তাহলে এই লিনিয়ার কম্বিনেশন আমি নিলাম, যেখানে হচ্ছে এটাকে আমি মাইনাস ওয়ান নিচ্ছি কোএফিসিয়েন্ট। স্যার তো হ্যাঁ বলো। স্যার n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কে কেমনে ডিভাইড করে? তো কতখানি চলে আসলো একবারই তখন বলবো না, এক- n মাইনাস এক ওয়ান নম্বরই। ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে তো a ফ্যাক্টরটাও আছে নাকি, এটা বুঝো কি না? ও আচ্ছা, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে। এ যেহেতু আমার এক এক থেকে n মাইনাস ওয়ান এর মধ্যেই কোনো একটা নাম্বার a, সুতরাং n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে তো ভাগ করা যাবে a দিয়ে। আচ্ছা, জি তো স্যার। তাহলে এটা বিয়োগ করে এই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেখো চলে যায়, তাহলে বাকি থাকে শুধু ওয়ান, তাহলে a ডিভাইডস ওয়ান। তো এটা তো আসলে ইম্পসিবল, কারণ হচ্ছে আমরা এর রেঞ্জ কি ধরে নিছিলাম, n যদি কম্পোজিট হওয়া লাগে তাহলে এর রেঞ্জ তো অবশ্যই এ ওয়ান হইতে পারবে না, ওয়ানের চেয়ে বড় এবং n এর চেয়ে ছোট হইতে হবে। তো সুতরাং একের চেয়ে বড় কোন সংখ্যা দিয়ে তো আর এককে ডিভাইড করা সম্ভব না, এটা অসম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ট্রাডিকশন আসলো, সুতরাং n কম্পোজিট হওয়া সম্ভব না, সুতরাং n ইজ প্রাইম। তো তাহলে এই উইলসনস থিওরেম এবং কনভার্স অফ উইলসনস থিওরেম যেহেতু দুই দিক থেকেই সত্য, সুতরাং এইটা দিয়ে আমরা কোনো একটা নাম্বারের প্রাইমালিটি চেক করতে পারি কিনা, মানে কোনো একটা নাম্বার প্রাইম হবে কি হবে না।
কিন্তু কথা বলে না কেন? জি স্যার, চেক করা যাবে। হ্যাঁ, চেক করা যাবে, যেহেতু সমস্যাটা হচ্ছে ইন প্র্যাকটিস এটা করা হয় না। প্রাইমারিলি চেক করতে আমরা উইলসন্স থিওরেম অ্যাপ্লাই করি না, কারণ হচ্ছে আসলে ওই n-1 ফ্যাক্টোরিয়াল আমাদের ক্যালকুলেট করতে হয়, যেটা ক্যালকুলেশন করলে আসলে বিশাল মানে অনেক অপারেশন, নাম্বার অফ অপারেশন লাগে। তারপরে হচ্ছে আবার সেটার সাপেক্ষে আবার ওই যে মোডের সাপেক্ষে মানে মডুলার রেসিডিউ বের করতে হবে, ঠিক আছে? রেসিডিউ অফ n-1 ফ্যাক্টোরিয়াল মডুলো n, এটা বারবার অনেকগুলো অপারেশন লাগে, যার কারণে আসলে এটা ফিজিবল না। তুমি ছোট নাম্বারের জন্য করতে পারো, বাট বড় নাম্বারের জন্য এটা ক্যালকুলেট করাটা ফিজিবল না, অনেক বেশি দেখা যায় যে ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য ওইভাবে অতটা ইউজ করা হয় না। আচ্ছা, তো বাট এমনিতে আমরা অ্যানালাইটিক্যালি অনেক ক্ষেত্রে এই থিওরেমটা অ্যাপ্লাই করে অনেক ধরনের ধরো বড় বড় প্রবলেম হয়তো অ্যানালাইটিক্যালি সলভ করে ফেলতে পারি। আচ্ছা, এখন যে নতুন আরেকটা থিওরেম আসতেছে, এটা অনেক বিখ্যাত একটা থিওরেম, ফার্মার লিটল থিওরেম, ঠিক আছে? ফার্মার্স লিটল থিওরেম। হ্যাঁ, বলো। স্যার লিনিয়ার কম্বিনেশনটার জায়গায় আমরা যে মাইনাস ধরলাম, মানে মাইনাসই ধরলে এটা স্যাটিসফাই করবে, ওই গ্যারান্টি কিভাবে পাচ্ছি? হ্যাঁ, এখানে কি হচ্ছে? স্যার এখানে তো মাইনাস ধরে নিলাম না, মানে হ্যাঁ, সাবট্রাক্ট করলাম না। হ্যাঁ, সাবট্রাক্ট না করে আমি যদি মানে দুইটা ইকুয়েশন অ্যাড করে দিতাম, তাহলেও কি স্যাটিসফাই না করতো বা করতো না, বা এটা করবে, ওই জিনিসটা কিভাবে বুঝছি? আহ, ঠিক আছে, তোমার কথা বুঝতে পারছি যে লিনিয়ার কম্বিনেশন, তুমি যে কোনো লিনিয়ার কম্বিনেশন, আমাদের ওই থিওরেম গ্যারান্টি দেয় যে যদি একটা নাম্বার দুইটা নাম্বারকে ডিভাইড করে, তাহলে তাদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে ডিভাইড করবে, এটা আমরা অলরেডি প্রুফ করে আসছি, ঠিক আছে? সো ও, আমি অল খালি একটা স্পেশাল কেস নিলাম যাতে অল কাটাকাটি পসিবল। করতে পারি। হ্যাঁ, না, আমি এই স্পেশাল কেসটা কেন নিলাম সেটাই বলতেছি, কারণ এই স্পেশাল কেসটা নিয়েই তো আমার একটা কন্ট্রাডিকশন চলে আসতেছে, তাই না? আচ্ছা। অন্য তুমি হতে পারে যে আরো অন্যান্য লিনিয়ার কম্বিনেশন যেগুলো আছে সেগুলোকে হ্যাঁ সে ডিভাইড করলো, কিন্তু তাতে অসুবিধা নাই, তাকে তো দুনিয়ার সকল লিনিয়ার কম্বিনেশনই ডিভাইড করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যে একটা লিনিয়ার কম্বিনেশন, সেটাকে সে ডিভাইড করতে গেলে সে আর মানে ওটা করতে পারতেছে না, একটা কন্ট্রাডিকশন চলে আসতেছে, ঠিক আছে? হুম। তো তার মানে আমার আইদার এই মানে লিনিয়ার কম্বিনেশনের থিওরেম ভুল, অথবা এখানে আমি যেটা হাইপোথিসিস ধরছি সেটা ভুল, নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখন। তো এই কারণেই আমরা, যেহেতু ওইটা ঠিক তাহলে এটা ভুল, ঠিক আছে? ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন এখন যেটা আসতেছি যে ফার্মার্স লিটল থিওরেম, এই মানে ফার্মার নাম তো তোমরা আগেও শুনছো, মানে গণিতে মোটামুটি অনেক শাখায় তার পদচারণা আছে, তবে গাউস আর ওয়েলারের চেয়ে একটু কম আছে। কিন্তু তার মানে যেই ইগুলো সেগুলো আবার খুব মানে ভালোই ক্রিটিক্যাল, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে যে এই লোকটার মানে অভ্যাস খুব বেশি সুবিধার ছিল না। সে আসলে লয়ার ছিল, ফ্রেঞ্চ লয়ার, ফরাসি লয়ার, তার মানে হচ্ছে উকিল। এবং উকিলদেরকে তো বুঝতেই পারো যে উকিলদের ম্যাক্সিমামেরই স্বভাব খুব একটা সুবিধার না, তারা ফাঁকিবাজি খুব পছন্দ করে। আচ্ছা, যাই হোক, কারো যদি ফাদার বাদার যদি উকিল থাকে, সে আবার অফেন্ডেড হয় না, আমি আহ, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, ঠিক আছে? জাস্ট একটা ইন জেনারেল পারসেপশন যেটা, ঠিক আছে? এবং উকিলদের নিয়ে অনেক মজার মজার কৌতুক আছে, গুগলে সার্চ করলে পাবা, পড়ে দেখতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফার্মার একটা অভ্যাস ছিল যে সে একটা জিনিস দাবি করে সে প্রুফটা দিত না, ঠিক আছে? এবং এটা তোমরা সবচেয়ে বিখ্যাত কাহিনী যেটা ফার্মার্স লাস্ট থিওরেম, যেটা লাস্ট থিওরেম, এটা হচ্ছে লিটল আর ওইটা হচ্ছে লাস্ট, ফার্মার্স শেষ থিওরেম যেটাকে বলে লাস্ট থিওরেম, সেটার কাহিনী তোমরা জানো যে সে একটা বইয়ের বইটার হচ্ছে যে ডায়াফ্যান্টাস ইকুয়েশন পড়ছিলাম আমরা, ওই ডায়াফ্যান্টাসের অ্যারিথমেটিকা একটা বই আছে, সে ওই ডায়াফ্যান্টাসের লেখা অ্যারিথমেটিকা বইটা পড়তেছিল, বই পড়তে পড়তে তার মাথায় লাস্ট থিওরেমটা আসছিল। তো সে ওই বইয়ের মার্জিনে লাস্ট থিওরেমটা জাস্ট স্টেটমেন্টটা লিখছে যে মার্জিনটা খুব ছোট, যার কারণে আমি প্রমাণটা লিখতে পারতেছি না, ঠিক আছে? তো এই ফাইজলামিটুকু করার কারণে পরবর্তী 400 বছর ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটা নিয়ে গুতাগুতি করা লাগছে, এবং তারা 400 বছর পরে গিয়ে এটা প্রমাণ করতে পারছে, ঠিক আছে? তো এরপরে অনেক ম্যাথমেটিশিয়ান ধারণা করছে যে ফার্মা আসলে প্রমাণটা জানতো না, অথবা ফার্মা আসলে প্রমাণটা যেটা জানতো, সে মাথায় যেটা চিন্তা করছে সেটা আইদার ভুল ছিল, পরিপূর্ণ প্রমাণ ছিল না, অথবা সে আসলে জানতো না, এই কারণে সে ফাইজলামি করে এই কথাটা লিখছে, ঠিক আছে? এবং এই দাবিটা আরো বেশি
মানে শক্তিশালী হয় হচ্ছে এই ফার্মাস লিটল থিওরেম থেকে। এই ফার্মাস লিটল থিওরেমের ক্ষেত্রে একই কাহিনী। ফার্মা হচ্ছে তার এক বন্ধু ছিল, ওনার নাম সম্ভবত ডি বেসি, ঠিক আছে, ওনাকে চিঠি লিখছিল 1640 সালে, এবং সেই চিঠির মধ্যে সে এই যে লিটল থিওরেম এখন আমরা যেটা প্রমাণ করব এটার স্টেটমেন্ট এই চিঠির মধ্যে লিখছে, এবং লিখে সে ওখানে লিখছে যে এটার প্রমাণটা হচ্ছে অনেক বড়, ঠিক আছে, এই কারণে আমি লিখলাম না, ঠিক আছে, এরকম একটা কথা লিখছে। তো মানে সেখানেও সে প্রমাণটা দেয় নাই, সে দাবি করছে এটার প্রমাণ অনেক বড় হবে, লেন্দি হবে, চিঠিতে এত লেখার জায়গা নাই, ঠিক আছে, মানে সব জায়গায় তার হচ্ছে জায়গার সমস্যা। আচ্ছা, তো তারপরে পরবর্তীতে 1640 সালে সেটা দাবি করার পরে কেউ আর এটা প্রমাণ করতে পারে না। 1736 সালে, 1736, দ্যাট মিনস প্রায় 96 বছর পরে অয়লার এসে, ততদিনে ফার্মা মরে ভূত হয়ে গেছে, ঠিক আছে, অয়লার এসে প্রমাণ করলো 1736 সালে যে হ্যাঁ এটা সত্য, ঠিক আছে। তো তো এরপরে ম্যাথমেটিশিয়ানরা তখন ধারণা করেছে ফার্মা আসলে এটার প্রমাণও জানতো না, সে হচ্ছে লয়ার মানুষ, তো সে হচ্ছে টেকনিক্যালি এই বিভিন্ন দাবি করে হচ্ছে প্রমাণ আমি জানি তুমি পারলে করে দেখাও, এরকম একটা জিনিস সে অ্যাপ্লাই করে, সে নিজে আসলে প্রমাণটা বের করার চেষ্টা করতো, এরকম দাবি অনেক ম্যাথমেটিশিয়ান এখন করে, ঠিক আছে, কারণ সে কয়েকবারই এই কাজ করছে। আচ্ছা, যাই হোক, তা এখন আমরা দেখি যে ফার্মাস লিটল থিওরেমটা আসলে কি, এবং এটা প্রমাণ আসলে ফার্মা যেরকম দাবি করছিল অনেক বড়, এরকম বড় কিছু না, প্রমাণটা ছোট। তবে ফার্মাস লাস্ট থিওরেমের প্রমাণ অনেক বড়। লাস্ট থিওরেম যেটা, সেটা সম্ভবত মোর দেন কত 300 পেজ বোধ হয়। তো যাই হোক, আমরা এটা একটু দেখি কি বলছে এখানে, যে পি যদি একটা প্রাইম হয় আর এ যদি যে কোনো একটা ইন্টিজার হয়, পজিটিভ নেগেটিভ হোয়াটএভার, যেটা পি দ্বারা ডিভিজিবল না, ঠিক আছে, পি একটা প্রাইম মৌলিক সংখ্যা, আর এ নাম্বার এ এমন একটা পূর্ণ সংখ্যা যেটাকে পি দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে a to the power p minus 1 will be congruent to 1 mod p, ঠিক আছে, এটা হচ্ছে ফার্মার দাবি, যে a এর পাওয়ার তুমি যদি p minus 1 পর্যন্ত রেইজ করো, তাহলে যে সংখ্যাটা পাবা সেটা অবশ্যই 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো p এর সাপেক্ষে। আচ্ছা, তো এখানে আসলে এই প্রুফটা করতে গেলে মাঝখানে আমরা ছোটখাটো আরেকটা প্রুফ করে ফেলবো, যেটা আসলে পরীক্ষায় আলাদা একটা থিওরেম হিসেবে আসতে পারে, আমি বলতেছি। আচ্ছা, তো আমরা দেখো প্রুফটা কিভাবে করতেছি। প্রুফটা দেখার আগে আমি কি একটা এক্সাম্পল দিব, তাহলে বোধহয় তোমাদের সুবিধা হবে প্রুফটা দেখানোর আগে। এক সেকেন্ড। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ধরো আমাদের পি হচ্ছে 7, ঠিক আছে, প্রাইম নাম্বারটা আমরা নিলাম 7, আর এ এর ভ্যালু নিলাম ধরো 3, ঠিক আছে, তাহলে পি একটা প্রাইম নাম্বার, পি দিয়ে এ যে সংখ্যাটা আছে 3 সেটাকে ডিভাইড করা যায় না, তাহলে আমাদের ফার্মা দাবি করতেছে যে 3 টু দি পাওয়ার a টু দি পাওয়ার p minus 1, তার মানে 3 টু দি পাওয়ার 6, 7 minus 1 হচ্ছে 6, will be congruent to 1 mod 7। এটা হচ্ছে ফার্মার লিটল থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী তার দাবি, ঠিক আছে। তো এটা আমরা দেখি এটা কিভাবে আনা যায়। একটা তো তুমি 3 টু দি পাওয়ার 6 ক্যালকুলেটরে হিসাব করে 7 দিয়ে ভাগ করে দেখো, 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, এটা তো অ্যানালাইটিক্যাল প্রসেস, ম্যানুয়াল প্রসেস, ঠিক আছে। বাট আমরা অন্যভাবে একটু ট্রাই করি, যে এর ভ্যালু হচ্ছে আমাদের 3, তাই না। এখন আমরা যেটা করব, যে এই এর সাথে আমাদের এই যে প্রাইম যে নাম্বারটা আছে p হচ্ছে 7, তাহলে 7 এর আগে কয়টা সংখ্যা আছে? 6টা, 1 2 1 থেকে আপ টু 6 পর্যন্ত। এই 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা দিয়ে আমরা এই a কে গুণ করব, এবং এই গুণফলটা কতর সাথে কনগ্রুয়েন্ট হয় সেটা একটু চেক করব। প্রথমে a কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 1 into 3 = 3, which is congruent to 3 mod 7। 3 তো 3 এর সাথেই কনগ্রুয়েন্ট, মানে লিস্ট রেসিডিউ চিন্তা করতেছি আমরা, যেহেতু আমাদের মডুলাস হচ্ছে 7, তাহলে লিস্ট রেসিডিউ তো আমার 0 থেকে
6 পর্যন্ত এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা a কে 2 দিয়ে গুণ করি, 2 × 3, তাহলে কত আসে? 3 × 2 = 6। 6 কার সাথে কত সাথে কনগ্রুয়েন্ট? 6 6 এর সাথেই কনগ্রুয়েন্ট, মোড হচ্ছে 7। লিস্ট পজিটিভ লিস্ট নন নেগেটিভ রেসিডিউ যেটা, সেই অর্থে লিখতেছি সবগুলো। আচ্ছা, এরপর a কে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে কত আসে? 3 × 3 হচ্ছে 9, which is congruent to কত? 2, মোড হচ্ছে 7। আচ্ছা, দেন 4 দিয়ে গুণ করলাম, 4 × 3, এটা হচ্ছে কত? 12, 12 হচ্ছে কত সাথে কনগ্রুয়েন্ট? 7 এর সাপেক্ষে 5 এর সাথে কনগ্রুয়েন্ট, তাহলে মোড হচ্ছে 7। তারপর 5 দিয়ে গুণ করব 3 কে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 15, 15 ইজ কনগ্রুয়েন্ট টু 1, মোড হচ্ছে 7। আচ্ছা, দেন আসো 6 দিয়ে গুণ করলাম, 6 × 3, এটা হচ্ছে সমান সমান 18, which is congruent to 4, মোড হচ্ছে 7। আচ্ছা, তাহলে এখন আমরা এই কনগ্রুয়েন্সের বাম পাশ আর ডান পাশ যেহেতু সবগুলাই মডুলাস 7 এর সাপেক্ষে কনগ্রুয়েন্ট, ঠিক আছে, মডুলাস যেহেতু সেম, তাহলে এই সবগুলো কনগ্রুয়েন্সকে আমরা কি করতে পারি? গুণ করতে পারি আমাদের কনগ্রুয়েন্সের প্রপার্টি অনুযায়ী। তাহলে গুণ করলে বাম পাশে কি পাবা? বাম পাশে পাবা 1 × 3 × 2 × 3 × 3 × 3 × 4 × 3 5 × 3 × 6 × 3। আর ডান পাশে কি আসবে বলতো? ডান পাশে আসবে 3 6 2 5 1 4। এই সংখ্যাগুলো আসলে কি 1 2 3 4 5 6 নাকি? সেগুলোরই অন্য অর্ডারে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই তো আছে এখানে, তাই না? তাহলে আমি এটাকে এক কথায় 6 ফ্যাক্টোরিয়াল লিখে দেই, ঠিক আছে? এই যে ডান পাশের গুলো, ডান পাশের 1 1, এই যে 1 2 3 4 5 6, 6টা কনগ্রুয়েন্স, এবং এখানে আমার 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সংখ্যাই একবার করে আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল লিখে দিই, গুণ করলে সবগুলো 6 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, মোড হচ্ছে 7। এখন তাহলে বাম পাশে কি? এপাশে দেখো, এপাশে 3 কয়টা আছে? সবগুলোই তো গুণ, এখানে কয়টা 3 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর মানে 3 বলতে আমার এ, যেগুলো এ, এই 3টা তো আসলে এ এর ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 3⁶, আর বাকি যে গুণ যেগুলো দিয়ে গুণ করছি 1 2 3 4 5 6, সেটাকে আবার লেখা যায় 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে বাম পাশে আমরা লিখতে পারলাম 3⁶ × 6 ফ্যাক্টোরিয়াল, which is congruent to 6 ফ্যাক্টোরিয়াল, মোড হচ্ছে 7। তাহলে দুই পাশ থেকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দেই। 6 ফ্যাক্টোরিয়াল এখন ভাগ করতে গেলে আবার শর্ত ছিল যে ভাগ করতে গেলে যদি হচ্ছে যেটা দিয়ে ভাগ করবা সেটা আর তোমার মডুলাসের জিসিডি যদি 1 হয়, তখন তোমার ভাগ করতে কোনো অসুবিধা নাই। আদারওয়াইজ ভাগ করতে গেলে আবার তাদের জিসিডি দিয়ে ভাগ করতে হয়। এখন এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রুফ যে 6 ফ্যাক্টোরিয়াল আর 7 এই দুইজনের জিসিডি হচ্ছে 1। কেউ বলতে পারবা যে কেন জিসিডি 1? আমার 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করার কোনো দরকার নাই, আমি অটোমেটিক্যালি বলে দিতে পারবো যে 6 ফ্যাক্টোরিয়াল আর 7 এই দুইজনের জিসিডি অবশ্যই 1 হবে। কিভাবে? স্যার উইলসন, ওই যে আগের যে থিওরেমটা পড়লাম উইলসনস থিওরেম, ওইখান থেকে বলা যেতে পারে স্যার। উইলসনস থিওরেম তো ওখানে তো -1, কিন্তু 1 না। ও মানে তুমি বলতেছো যে ওখানে তো হচ্ছে p-1 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু -1, সেখানে তো মানে p-1 ফ্যাক্টোরিয়াল কে ভাগ করা যায় না p দিয়ে। জি স্যার। p আর p-1 ফ্যাক্টোরিয়ালের যে অন্য কোনো কমন ফ্যাক্টর নাই, সেটা তো ওখান থেকে তুমি বুঝতে পারবে না। p দিয়ে ডিভিজিবল না, ঠিক আছে, বাট অন্য কোনো কমন ফ্যাক্টর তো থাকতে পারে। তাহলে স্যার বলতে পারি না। আরে ইজিলি চিন্তা করো না, 1 থেকে 6 পর্যন্ত, 7 যেহেতু প্রাইম, তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বারগুলো আছে একটাও তো 7 দিয়ে ডিভিজিবল না, বা ওগুলোও 7 কে ডিভাইড করে না। তাহলে তুমি যখন ওইগুলাকে গুণ করতেছো 1 থেকে 6 পর্যন্ত, সেগুলোকে গুণ করি তো 6 ফ্যাক্টোরিয়াল আসতেছে। এই কথা বলে না জি কেন? স্যার। তাহলে জি অবশ্যই স্যার। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে যে কোনোটাই তো তাহলে কমন ফ্যাক্টর অসম্ভব, যেহেতু 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে তো এই 7 এর নিচের যেগুলো আছে এগুলো একটা দিয়েও 7 ডিভিজিবল না, ঠিক আছে? আর ওই 7 দিয়ে আবার 6 ফ্যাক্টোরিয়াল ডিভিজিবল না, কারণ 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাগুলোরই গুণফল।
সুতরাং আলটিমেটলি তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা সম্ভব না এক ছাড়া। তাহলে তাদের জিসিডি যেহেতু 1, দুই সাইড থেকে 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিলে আমার আসতেছে 3^6 is equal to 1 mod 7। এটাই ছিল আমাদের ফার্মার দাবি, ফার্মার লিটল থিওরেমের দাবি। তাহলে এই আইডিয়াটা অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে প্রমাণটা করব। এখানে আইডিয়াটা কি ছিল, আমাদের যে এ ছিল, এ সংখ্যাটা যেটা ছিল সেইটাকে আমরা এই যে প্রাইম সংখ্যাটা ছিল p = 7, সেই প্রাইমের আগ পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে গুণ করছিলাম, এটাকে গুণ করে সেগুলোকে ওই প্রাইমের সাপেক্ষে রিডিউস করছিলাম। ঠিক আছে, তাহলে আমার প্রাইমের ভ্যালু ছিল 7, তাহলে 7 এর আগে সংখ্যা 1 থেকে আছে 6টা, এই 1 থেকে 6 দিয়ে প্রত্যেকবার a কে গুণ করছি, গুণ করে আবার সেটাকে মডুলো 7 এর সাপেক্ষে রিডিউস করছি। তো এরকম রিডিউস করে করে 6টা কনগ্রুয়েন্স পাইছি, সেই 6টা কনগ্রুয়েন্সকে আমরা গুণ করে দিচ্ছি। এখন মজার ব্যাপারটা দেখো যে আমি যে এই যে a দিয়ে বারবার গুণ করে মানে a কে বারবার গুণ করে 1 2 3 4 5 6 দিয়ে গুণ করে যখন রিডিউস করছি 7 এর সাপেক্ষে, সেই ডান দিকে কিন্তু আবার দেখো 1 থেকে 6ই পাওয়া গেছে, 1 2 3 4 5 6ই পাইছি, তবে অন্য অর্ডারে। যখন 1 দিয়ে গুণ করছি তখন পাইছিলাম 3 রিডিউস করার পরে, 2 দিয়ে যখন a কে গুণ করছি তখন পাইছি 6 রিডিউস করার পরে, 3 দিয়ে যখন গুণ করছি a কে তখন রিডিউস করার পরে পাইছি 2। তো এভাবে আসলে এই যে 1 2 3 4 5 6 দিয়ে আমি গুণ করছি, গুণ করে আবার রিডিউস করার পরে 1 2 3 4 5 6ই পাইছি, তবে অন্য অর্ডারে পাইছি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় অবজারভেশন। এই জিনিসটাই আমাদের থিওরেম হিসেবেও আসতে পারে, আলাদা থিওরেম হিসেবে। দেখো এখানে ইন জেনারেলি এখন আমরা যাই, কনসিডার দ্য সেট এ, আচ্ছা সরি, কনসিডার দ্য সেট a twice a thrice a up to p minus 1 into a। এই যে a কে প্রথমে 1 দিয়ে গুণ, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, ঠিক আছে, আপ টু p minus 1 দিয়ে গুণ। ঠিক আছে, গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে আমি একটা সেট হিসেবে চিন্তা করতেছি। এই সেটের মধ্যে কয়টা সংখ্যা আছে, p minus 1 সংখ্যক সংখ্যা আছে, এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু 1 থেকে শুরু করে p minus 1 পর্যন্ত গুণ করছি। আচ্ছা, এখন none of these integers in S are divisible by p। এই যে এই সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে একটাও, আচ্ছা আমি আগেই বলতেছি তোদের 5 মিনিট আমি একটু এক্সট্রা নিচ্ছি, তাহলে এই জিনিসটা শেষ হয়ে যাবে, যদিও একটা বেজে গেছে। আচ্ছা আরেকটু থাকো। ওকে, সো যেহেতু এই এস এর মধ্যে এই যে p মাইনাস ইন্টিজার আছে তাদের একজনও p দ্বারা ডিভিজিবল না। কেন না এটা নিজেরা চিন্তা করবা, খুবই ইজি, বইও ব্যাখ্যা করা আছে, না পারলে বই থেকে হেল্প নিও। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সেটটা, সেই সেটের কোনো দুইটা ইন্টিজার, যে কোনো দুইটা ইন্টিজার একজন আরেকজনের সাথে কনগ্রুয়েন্ট হবে না মডুলো p। নো টু, এই যে নো বলা আছে শুরুতে, নো টু ইন্টিজার্স ইন s আর কনগ্রুয়েন্ট মডুলো p। অর্থাৎ s এর মধ্যে যে ইন্টিজার গুলো আছে তারা কেউই কারোর সাথে p এর সাপেক্ষে কনগ্রুয়েন্ট না। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম যে s সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে তারা, প্রথম কথা হচ্ছে তাদের কাউকেই p দিয়ে ডিভিজিবল করা যায় না, ডিভাইড করা যায় না। এবং দ্বিতীয়টা হচ্ছে যে তারা প্রত্যেকের সাথে ইনকনগ্রুয়েন্ট মডুলো p। এখন দেখো তো কিছু মনে পড়ে কিনা, এরকম একটা ডেফিনেশন আমরা পড়ছিলাম, এই কমপ্লিট রেসিডিউ সিস্টেম, তারপরে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম, লিস্ট পজিটিভ রেসিডিউ সিস্টেম, এগুলো পড়াইছিলাম। তো কমপ্লিট রেসিডিউ সিস্টেমের ডেফিনেশন ছিল যে ওই যে কোনো একটা সংখ্যা যদি দেয়া থাকে m মডুলাস, তাহলে ওই যে 0 থেকে m-1 পর্যন্ত যে m সংখ্যক সংখ্যা আছে এরাও এরকম ছিল যে এরা কেউই m দ্বারা ডিভিজিবল না, এবং এদের একজন আরেকজনের সাথেও m এর সাপেক্ষে কনগ্রুয়েন্ট না। এবং ওই সেটটাকে আমরা বলছিলাম একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম। এবং সেই কমপ্লিট রেসিডিউ সিস্টেম আবার শুধু যে 0 থেকে m-1 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়েই হবে তা না, এই সংখ্যাগুলোকে আবার স্পেশাল ভাবে বলছিলাম 0 থেকে m-1 পর্যন্ত, এইগুলোকে আমরা বলছিলাম লিস্ট নন নেগেটিভ রেসিডিউ। ঠিক আছে, এর বাইরেও কমপ্লিট রেসিডিউ সিস্টেম থাকতে পারে, তোমাদের অঙ্ক করাইছিলাম যে এটা বাইরে আলাদা কোনো কমপ্লিট রেসিডিউ সিস্টেম বের করো। আর আরেকটা ছিল যে জিরোটাকে আমরা যদি বাদ দেই, 1 থেকে স্টার্ট করি, 1 থেকে m-1 পর্যন্ত, সেটাকে আমরা বলছিলাম লিস্ট পজিটিভ রেসিডিউ, লিস্ট পজিটিভ রেসিডিউ সিস্টেম। ঠিক আছে, তো এখন আমরা এখানে কিন্তু তাই দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এস সেটটা আছে এখানে কোনো সংখ্যাই p দ্বারা ডিভিজিবল না। ঠিক আছে,
তাহলে আমাদের এই যে শূন্য কনগ্রুয়েন্স যে আসে কখন, যখন একটা সংখ্যা p দ্বারা ডিভিজিবল থাকে, ঠিক আছে। কমপ্লিট রেসিডিউ সিস্টেমের মধ্যে একজন থাকে যে যে হচ্ছে m দিয়ে ডিভিজিবল, বাট বাকিগুলো কেউ ডিভিজিবল না। তো এইখানে আমাদের এস এর মধ্যে যেহেতু একটা সংখ্যাও ডিভিজিবল না আর কেউ কারোর সাথে কনগ্রুয়েন্ট না, সুতরাং আমি বলতে পারি যে এই এস সেটটাকে আমি যদি বারবার মডুলাসের সাপেক্ষে রিডিউস করি, তাহলে তুমি আলটিমেটলি এই সংখ্যাগুলোই পাবা 1 থেকে p-1 পর্যন্ত। যে একটু আগে আমরা যেমন 1 থেকে 6 পর্যন্তই পাইছিলাম রিডিউস করার পরে, এই কথাটা এখানে লিখছে যে thus therefore s can be reduced to the least positive residue system 1 2 3 up to p-1 পর্যন্ত। ঠিক আছে, আশা করি কিছুটা হলো বোঝা গেছে। তারপরে যদি বোঝা না যায় তাহলে গুগল ক্লাসরুমে কোশ্চেন করো। আচ্ছা, দ্যাট মিন্স এই কথাটারই অন্য আরেকটা কথা হচ্ছে যে least positive residue of a twice a thrice a up to p-1 এ taken in some order must be the integers this, অর্থাৎ এই ইন্টিজার গুলোকে তুমি যদি প্রত্যেকটাকে মডুলো p এর সাপেক্ষে রিডিউস করলে তুমি এই ইন্টিজার গুলোই পাবা, হয়তো এই সেম অর্ডারে পাবা না, অন্য অর্ডারে পাবা। ওইখানেও যেমন আমরা অর্ডারটা চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে, বাট এই সংখ্যাগুলোই পাবা, ঠিক আছে। সো যেহেতু আমরা রিডিউস করলে এই যে এই সংখ্যাগুলো যা, এগুলোকে রিডিউস করলে আলটিমেটলি এগুলোই পাবো, অন্য কোনো অর্ডারে পাইতে পারি। তাহলে সুতরাং এদেরকে গুণ করে সেই গুণফলের মডুলাস নিলে, রিডিউস করলে মডুলো p এর সাপেক্ষে যা হবে, এই এদেরকে গুণ করে মডুলাস নিলেও তো তাই হবে, ঠিক আছে। এই যে একটু আগে আমরা ওই যে সবগুলো কনগ্রুয়েন্সকে গুণ করে দিছিলাম, বাম পাশে গুণফল ডান পাশে গুণফল কনগ্রুয়েন্ট হবে, সেই কথাটাই এই যে এখন লেখা হয়েছে যে তাহলে এই সংখ্যাগুলোর প্রোডাক্ট এই যে বাম পাশে লিখছি দেখো, আর এই 1 2 3 আপ টু p-1 এর প্রোডাক্ট, এই দুইজন আসলে কনগ্রুয়েন্ট হবে মডুলো p এর সাপেক্ষে। তো এখন এই বাম পাশ থেকে তুমি এখানে কয়টা a আছে, এখানে একটা দুইটা তিনটা আপ টু p-1 a আছে, তাহলে a টু দি পাওয়ার, যেহেতু গুণ সবগুলো একটা আরেকটার সাথে, তাহলে a টু দি পাওয়ার p-1 লেখা যায়। আর 1 2 3 আপ টু p-1 সেটাকে আমরা লিখতে পারি p-1 ফ্যাক্টোরিয়াল। আর এই পাশে 1 2 3 আপ টু p-1 সেটাকে লিখতে পারি p-1 ফ্যাক্টোরিয়াল। তো আলটিমেটলি p-1 ফ্যাক্টোরিয়াল দুইটা ক্যান্সেল করে দিতে পারবো, কারণ হচ্ছে p-1 ফ্যাক্টোরিয়াল আর p এই দুইটার জিসিডি হচ্ছে 1। এটাও একটু আগে ব্যাখ্যা করছি কেন 1 হবে। তাহলে এই দুইটা যেহেতু জিসিডি 1, তাহলে দুই সাইড থেকে কেটে দিলে আলটিমেটলি a টু দি পাওয়ার p-1 কনগ্রুয়েন্ট টু 1 মোট p। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? ভালো তো। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এখানে প্রুফের ভিতরে এই যে মাঝে মাঝে হোয়াই লেখা হাউ লেখা, আমরা যখন নিজেরা করব তখন কি এই কারণগুলো ডিটেইলসে বর্ণনা করা লাগবে নাকি না লিখলেও চলবে? তুমি কি কারণগুলো না লিখে তুমিও কি হোয়াই হাউ লিখে দিবা? না স্যার, সেটা আর কি বলতেছি যে স্যার আমরা কি এটা কি অমিট করে যাব নাকি পরীক্ষায় ডিটেইলস এইগুলো লেখা লাগবে? অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। আমি তো এখানে এই যে লাল কালিতে এগুলো লিখে রাখছি কেন, যে এগুলো নিয়ে তোমরা ঘাটবা, সবই তো আর স্লাইডে লিখে দিলে তো যে কপি পেস্ট হয়ে গেল, মানে জাস্ট আমি লিখে দিচ্ছি তোমরা মুখস্থ করবা আর লিখে দিবা। এটা জি স্যার। নিজেরা অবশ্যই ঘাটাঘাটি করতে হবে এবং পরীক্ষায় অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। আর বইয়ে যদি তুমি প্রুফগুলো দেখো, ওখানে এক্সপ্লেইন করাই আছে, এক্সপ্লেনেশন সহ। এখানে তো আমি জাস্ট এই যে দেখো না পয়েন্ট আকারে লিখছি, এখানে তো জাস্ট পয়েন্ট আকারে আমি এগুলো দিয়ে দিচ্ছি, যে মেইন স্টেপ গুলো দিয়ে দিচ্ছি। এটা তো আর ফুল প্রুফ না, ঠিক আছে। জি স্যার। এক্সপ্লেনেশন গুলো অবশ্যই লিখতে হবে, আর হোয়াই হাউ তো লেখাই যাবে না, ঠিক আছে। ওকে, নেক্সট আসো। তাহলে মোটামুটি আশা করি বোঝা গেছে। এই যেটা বলতেছিলাম যে এই থিওরেমের মধ্যে আরেকটা থিওরেমের প্রুফ লুকানো আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটাই, যে শো দ্যাট ইফ মানে p যদি a কে ডিভাইড না করে, তাহলে এই যে সেটটা, এটা আসলে রিডিউস করা যাবে এই সেটে, এই লিস্ট পজিটিভ রেসিডিউতে রিডিউস করা যাবে। এটাই আরেকটা থিওরেম, ঠিক আছে। তো এইটা প্রুফ করতে গেলে ওইটাও প্রুফ হয়ে যাচ্ছে। নেক্সট আসি অ্যাপ্লিকেশন অফ ফার্মাস থিওরেম। এখানে ফার্মাস থিওরেম দিয়ে একটা, স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার, এর ভ্যালুটা এই যে এর ভ্যালুটা কি p এর চেয়ে অলওয়েজ ছোট হতে হবে? এর ভ্যালুটা p এর চেয়ে অলওয়েজ ছোট হতে হবে হতে হবে? কিনা? না না, ওটা বড় হতে কোনো, পারবে? না না, বড় হতে পারে,
পজিটিভ, এখানে তো কন্ডিশন দেখো না, কন্ডিশন কি দেওয়া আছে, এ হচ্ছে যে কোনো ইন্টিজার হ্যাঁ যে কোনো জাস্ট পি দিয়ে ডিভিজিবল হওয়া যাবে না, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এখন আসো অ্যাপ্লিকেশন, এটা তোমরা নিজেরা দেখবে, আমি আর ব্যাখ্যা করতেছি না। ফার্মার্স থিওরেম দিয়ে একটা ওই যে লিস্ট পজিটিভ রেসিডিউ বের করা হয়েছে, এই কাজটা আমরা আগে করছিলাম ওই যে কি জানি ফার্স্ট মডুলার এক্সপোনেনশিয়েশন। ফার্স্ট মডুলার এক্সপোনেনশিয়েশন অ্যাপ্লাই করেও করা যায়, বাট স্পেশাল কেস এই যে এই ধরনের কেস, তখন তুমি এটা ফার্মার্স থিওরেম অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারো। এখানে আর ওই বারবার ফার্স্ট মডুলার এক্সপোনেনশিয়েশন করার দরকার নাই, বারবার পাওয়ার করার দরকার নেই। ঠিক আছে, এটা নিজেরা দেখলেই বুঝবা। তারপরে এইখানেও ফার্মার্স থিওরেম অ্যাপ্লাই করে আরো দুইটা থিওরেম প্রুফ করা হয়েছে। এই দুইটা থিওরেমের প্রুফ একেবারে 2 লাইন বইয়ে করা আছে, রোজেনের বইতে, নিজেরা দেখলেই বুঝতে পারবা। এবং এই থিওরেম অ্যাপ্লাই করে যে কোনো একটা কনগ্রুয়েন্স, আমরা যে লিনিয়ার কনগ্রুয়েন্স যে সলভ করি, সেই লিনিয়ার কনগ্রুয়েন্স খুব ইজিলি সলভ করা যায়, সেটা এই করলারিতে দেয়া আছে, নিজেরা দেখো। নেক্সট ক্লাসে আমি হয়তো আবার একটু আলোচনা করবো না। আর নেক্সট যেটা আছে ফাইনালি, এটা হচ্ছে যেহেতু তোমাদের সামনে তো নেক্সট সপ্তাহ তো আর ক্লাস হবে না, নেক্সট সপ্তাহে পূজা না নাকি? পূজার বন্ধ তো নেক্সট সপ্তাহে নাকি? জি স্যার। আচ্ছা, সো নেক্সট সপ্তাহে যেহেতু পূজার বন্ধ, তার মানে তো সময় পাচ্ছ, তো এটা হচ্ছে তোমাদের জন্য এই পূজার মধ্যে করার জন্য একটা উপহার। ঠিক আছে, উপহারটা আছে এই দুইটা কোড আছে এখানে। এটা একটা খুবই সহজ একটা কোড দেওয়া আছে প্রথমে, আর এটা একটু টাফ, বুঝতেই পারতেছো, চেহারা দেখি বুঝা যায় এটা একটু টাফ। তো এই দুইটা কোড ব্রেক করার ট্রাই করবা, কারণ আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে অয়লার্স থিওরেম পড়বো, এবং অয়লার্স থিওরেম পড়তে গেলে অয়লার কোশেন্ট ফাংশন ওইটা পড়বো, বা ফাই ফাংশন। এবং ওই ফাই ফাংশনটা পড়লে, আর অলরেডি আমরা কনগ্রুয়েন্সের যা কিছু মোটামুটি পড়ছি, সেটা দিয়ে আমরা ওই আরএসএ ক্রিপ্টোগ্রাফি, সেটার মোটামুটি বেসিক আইডিয়াটা আমরা দিতে পারবো। ঠিক আছে, সো ক্রিপ্টোগ্রাফিতে ঢোকার আগে তোমাদের এই চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যে ট্রাই করো যে এটা একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড, আর হচ্ছে এইখানে একটা সেন্টেন্স, এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। সো দুইটার সাথে কোনো কানেকশন নাই, এটা আলাদা একটা কোড, এটা আলাদা একটা কোড। তো এটা খুব ইজি, এটা নিজেরা ট্রাই করো, আমার মনে হয় অনেকেই পারবা। বাট এটা হয়তো একটু টাফ হবে, তারপরও ট্রাই করো। যখন ভাল লাগবে না, কোনো কাজ থাকবে না, বোরিং লাগবে, তখন এগুলো নিয়ে একটু বুঝাবুঝি করো। কারো কোনো স্যার কোশ্চেন কোড আছে কি? ব্রেকিং বলতে স্যার বুঝিনি, এটা মানে এই ওয়ার্ডটা কি মিন করতে সেটা বলছেন আপনি? এটা একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটাকে আমি মানে এনক্রিপ্টেড এনক্রিপ্টেড, হ্যাঁ এনক্রিপ্টেড করে এভাবে লিখছি। মানে ডি মানে আসলে ডি না, ডি মানে অন্য কোনো লেটার, বি মানে আচ্ছা অন্য আচ্ছা কোনো লেটার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি যদি কিটা জানতা তাহলে তুমি খুব ইজিলি বের করতে পারতা, এখন কিটা তো আর আমি বলি নাই। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার জি স্যার। আহ, পুষ্পিতা কিছু বলবা? তুমি আনমিউট করছিলা। হ্যাঁ স্যার, এটাই বলতে চাচ্ছিলাম, এটা কি একটা ওয়ার্ড আর পরেরটা কি একটা সেন্টেন্স কিনা? হ্যাঁ, প্রথমটা একটা ওয়ার্ড। আচ্ছা, প্রথমটা আমি আর একটু হিন্ট দিয়ে দিই, এটা একটা মুভির নাম। ঠিক আছে, তো যারা হচ্ছে এই প্রথমটা ব্রেক করতে পারবা, তারা ব্রেক করতে পারলে মুভিটাও দেখে ফেলো, খুবই অসাধারণ একটা মুভি। আর দ্বিতীয়টা একটা সেন্টেন্স। ঠিক আছে, এবং এই সেন্টেন্সের প্রত্যেকটা এই দেখো যে স্পেস দেওয়া আছে মাঝখানে, মানে এক একটা নাম্বার হচ্ছে এক একটা ওয়ার্ড। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বারই এক একটা ওয়ার্ড, এবং টোটাল তাহলে এখানে 18টা ওয়ার্ড আছে, যেহেতু 1 2 3 4 5 6, হ্যাঁ 18টা ওয়ার্ড আছে সেন্টেন্সে। তো ট্রাই করো, আশা করি না পারলেও কিছুটা হলেও মজা পাওয়ার কথা। ঠিক আছে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে এ পর্যন্ত বলো, আর না হলে সবাইকে অগ্রিম মানে যারা সনাতন ধর্মাবলম্বী আছো, সবাইকে অগ্রিম পূজার শুভেচ্ছা। আর সবাই ভালো থাকো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে।